প্রতি নিঃশ্বাসে তুই, লিখেছেন নুসরাত জাহান সাথী, পর্ব সংখ্যা ১। চৌধুরী বাড়িতে আজ উৎসবের আমেজ পড়েছে, হবেই না কেন। দীর্ঘ ৩ বছর পর চৌধুরী বাড়ির ৪ ছেলে বিদেশ থেকে আজ বাড়ি ফিরছে। আজ তাদের আনতে গিয়েছে তাদেরই বাবা চাচারা। চৌধুরীরা মূলত যৌথ পরিবার। দেশের টপ বিজনেস এর মধ্যে চৌধুরীদের বিজনেস একটি। এরা মূলত ৪ কর্তা ও ৪ কর্ত্রী। বড় কর্তা মোহাম্মদ আরহাম চৌধুরী ও তার স্ত্রী মেহজাবিন চৌধুরী, এদের এক ছেলে জায়ান প্রেম চৌধুরী। মেজ কর্তা রাফিন রয়ান চৌধুরী ও তার স্ত্রী মাহিয়া মিহি চৌধুরী, এদের ৩ সন্তান। বড় ছেলে হৃদরায়ান চৌধুরী ও ২ মেয়ে জেরিন জাহান তিহু ও জেরিন জাহান পিহু। এরা হলো যমজ। এরা যমজ হলেও চেহারা থেকে শুরু করে সবকিছু আলাদা। সেজকর্তা প্রণয় চৌধুরী ও তার স্ত্রী আরমিন চৌধুরী, এদের ৩ সন্তান। বড় ছেলে তুর্য চৌধুরী ও মেজ মেয়ে আহিয়া আহি ও ছোট মেয়ে চিত্রাঙ্গনা চৌধুরী। ছোট কর্তা শাহরিয়ার শুভ্র চৌধুরী ও তার স্ত্রী কুহেলিকা চৌধুরী, এদের ৩ সন্তান। বড় ছেলে শাহরিয়ার শুদ্ধ চৌধুরী ও ছোট ছেলে শাহরিয়ার শান্ত চৌধুরী এবং একমাত্র মেয়ে তৃষা চৌধুরী। দীর্ঘ ১ ঘন্টার জ্যাম পেরিয়ে দুটো ল্যাভেন্ডার গাড়ি চৌধুরী মহল প্রবেশ করল। বাড়ির গিন্নিরা ছেলে বাড়ি ফিরে আসার হইচই ফেলিয়ে দিল। এত কিছুর মাঝেও বাড়ির বড় কর্ত্রী মুখে দুঃখের ছাপ শান্ত বিষয়টা লক্ষ্য করে বড় আম্মুকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মু, বাড়ির রাক্ষসীগুলো কই? এ উত্তরে মেহজাবিন চৌধুরী বললেন, তিহু মাথা ব্যথা, তাই সে ঘরে ঘুমিয়ে আছে, আর পিহু তার বেস্ট ফ্রেন্ডের বাড়ি গিয়েছে, আর চিত্রা ভার্সিটিতে গিয়েছে, তিশা স্কুলে গিয়েছে। এইসব কথোপকথনের মাঝে নাচতে নাচতে বাড়ির ভেতরে হুড়মুড়িয়ে প্রবেশ করলো চিত্রা। বাড়ির ভেতরে এত মানুষ দেখে সে থমকিয়ে গেল। পূর্ব মুহূর্ত কিছু বুঝতে পেরে সে ছুটে গিয়ে তুর্যকে জড়িয়ে ধরে তুর্য আর শুদ্ধকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কেমন আছো? ওর প্রশ্নের প্রতি উত্তর তিনজনে বোনকে আদর সুলভ কণ্ঠে বলে উঠল, ভালো আছি। এর মাঝে চিত্রা চোখ গেল শান্তর দিকে। সে শান্তকে ভেঙচি কেটে বলল, তুর্য শুদ্ধকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কি এনেছো আমার জন্য? এর প্রতি উত্তরে শান্ত বলল, তোর জন্য কলা এনেছি, খাবি না? মানে তুই তো একটা বাদর, আর শুনেছি বাদররা কলা খেতে বেশি ভালোবাসে, তাই আমি তোর জন্য এনেছি। ভালো লাগেনি তোর গিফটটা? চিত্রা রেগে শান্তর দিকে কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে কোন দিক দিয়ে তোমার বাদর লাগে শুনি? শান্ত বলল, তুই যেভাবে বাদরের মতো হুটহাট করে যার তার কোলে উঠে পড়িস, লোকে দেখলে তো তোকে বাদরই বলবে। ওদের এই সাপ নেউলের মতো ঝগড়া দেখে হৃদ এক ধমক দিয়ে দুজনকে চুপ করিয়ে দিল। হৃদের ধমক খেয়ে দুইজনেই চুপ হয়ে গেল। সন্ধ্যা ৭টা। পিহু বেসুরে গান গাইছে। আইসি জামাই সাহেব ভাঙ্গা একখান সাইকেল লইয়া। মোরে নিয়ে যাইব রে পিহু, তোরে লইয়া যাইব রে। হঠাৎ তার হাতে আচমকা টান পড়ে সামনের ব্যক্তি তাকে রুমে নিয়ে গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। সামনের ব্যক্তিকে দেখে পিহু হতভম্ব হয়ে যায়। সে কাঁপা কাঁপা সুরে উচ্চারণ করে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিহুর মুখে ভাই ডাক শুনে রেগে গিয়ে বলল, বিয়ের ৩ বছর হয়ে গেল, সাইয়াকে ভাইয়া ডাকতে লজ্জা করে না? পিহু শুদ্ধর মুখে এমন কথা শুনে কাঁপা কাঁপা স্বরে বলল, আপনার আমার বিয়ের কথা তো বাড়ির কেউ জানে না। পিহু মুখে এমন কথা শুনে শুদ্ধ বলল, সো হোয়াট? আর তুই এখন কি বলছিলি? আইসি জামাই সাহেব ভাঙ্গা একখান সাইকেল লইয়া? আমার কি টাকা গাড়ির অভাব নাকি যে তোকে ভাঙ্গা সাইকেল করে নিয়ে যাব? আসলে শুদ্ধ ভাই, আমি এমনি গান গাইছিলাম। পিহু মুখে ভাই ডাক শুনে
শুধু পিহুর তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁট দুটো নিজের কালচে ঠোঁটের দখলে নিয়ে নিল। দীর্ঘ 5 মিনিট পর শুধু ওর ঠোঁট ছাড়লো। ঠিক তখনই ওখানে হুড়মুড়িয়ে প্রবেশ করলো শান্ত। পিহু শান্তকে দেখে লজ্জায় সেখান থেকে ছুটে চলে গেল। পিহু পালিয়ে যাওয়া দেখে শুধু ঠোঁট কামড়ে হেসে তাৎক্ষণিক শান্তর দিকে তাকে রাগী স্বরে বলে ওঠে, আসার আর সময় পেলি না, আমার রোমান্সের সময় আসলি? শান্ত এর প্রতি উত্তরে বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম, শেয়াল তো মুরগি পেলেই ধরবে। শান্তর এমন কথায় শুদ্ধ ওর দিকে রেগে মেগে তাকাতেই শান্ত সেখান থেকে ছুটে পালিয়ে গেল। রাত 9টা। সূর্য ছাদে গিয়ে এক মেয়ের প্রতি ছায়া দেখলো। তার বুঝতে বাকি নেই এই মেয়েটা কে। হঠাৎ ছাদে কারোর উপস্থিতি টের পেয়ে তিহু পিছু ফিরে তাকাতেই সে নির্বাক হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে মুহূর্তে এসে ছাদ থেকে চলে গেল। সূর্য তখন আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, আমি সূর্য চৌধুরী, এত বড় ডাক্তার হয়েও, হাজার মেয়ের প্রেমে প্রস্তাব পেয়েও আমি কেবল এক নারীর মায়ায় ডুবে আছি। হে ছলনাময়ী নারী, তুমি বুঝতে পারো না আমার ভেতরের জ্বলতে থাকা অগ্নিশিখাটা তোমার জন্য কতটা পোড়ায়। আমাকে নাকি বুঝে অবুঝের মতো থাকো। অতীত। দীর্ঘ 3 বছর আগে তিহু যখন 10ম শ্রেণীতে পড়তো আর তুর্য 25 বছরের সুদর্শন যুবক। একদিন তিহু তুর্যকে এক মেয়েকে জড়িয়ে ধরতে দেখে। তিহু খুব রাগ হয়। সে তুর্যকে শিক্ষা দিতে নিজেও এক ছেলেকে জড়িয়ে ধরে। সেই দৃশ্য তুর্য দেখে কোনো বাছবিচার না করে তিহুর গালে চড় মারে আর সেই ছেলেকেও মারে। তিহু রাগে হিদাহিদ জ্ঞান হারিয়ে তুর্যর গালে সজোরে চড় মারে। তুর্য তখন তিহুকে বলেছিল, এই ছেলের জন্য এত দরদ তোর, চরিত্রহীন মহিলা কোথাকার। তার পরের দিনই তুর্য বাড়ি ছাড়ে। পরে অবশ্য তুর্য সব সত্যতা জানতে পারে। দীর্ঘ 3 বছরের মান অভিমান তাদের এই দূরত্ব বাড়িয়ে দিয়েছে। বর্তমান এসব ভাবনার মাঝে হৃদ সেখানে আসে তুর্যের উদ্দেশ্যে বলে, অনেকেই তো হলো মান অভিমান, এবার মিটিয়ে নে সব। হৃদের এমন কথায় তুর্য বলল, যতদিন না তোর বোন আমার কাছে নিজে থেকে আসছে, ততদিন আমি তোর বোনের অভিমান ভাঙাবো না। আমেরিকার ক্যালিফোর্নিয়া, রাত 8টা। চারদিকে কেবল করতালি আর একটি নাম উচ্চারণ হচ্ছে, জায়ান প্রেম চৌধুরী, জেপিসি। ঠিক সেই মুহূর্তে মাঠে প্রবেশ করলো এক সুদর্শন যুবক, যার ফর্সা ত্বকে জিম করা পেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, যা দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। ঠিক তখনই পাশ থেকে রিক নামক এক যুবক বলল, যা দেখলে যে কোনো মেয়েই ক্রাশ খাবে। ঠিক তখনই পাশ থেকে রিক নামক এক যুবক বলল, আজ তুই হারবি জ্যান প্রেম চৌধুরী। এর প্রতি উত্তরে প্রেম শুধু বাঁকা হাসলো, যে হাসিটা মেয়েদের মন কাড়ার মতো। দীর্ঘ 15 মিনিট পর ঘোষণা হলো, দ্য উইনার ইজ জায়ান প্রেম চৌধুরী। আর ঠিক সেই মুহূর্তে মেয়েদের করতালি ভেসে এলো। প্রেম রিককে উদ্দেশ্য করে বলল, জায়ান প্রেম চৌধুরীকে হারাবে পৃথিবীতে এমন কেউ জন্মায়নি। প্রেমের মুখে এমন কথা শুনে রিক তেলে বেগুনে জ্বলে উঠল। ঠিক তখনই ঝনঝন শব্দ তুলে প্রেমের ফোনটা বেজে উঠল। প্রেম ভুরু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে দেখলো হৃদ ফোন করেছে। ফোনের ওপাশ থেকে হৃদ বলল, ব্রো, তুই কি আর দেশে ফিরবি না? দেখ, অতীত যা হয়েছে ভুলে যা। বড় আম্মু সবার সকলে তোর জন্য কষ্ট পায়। এবার অন্তত রাগটা কমিয়ে দেশে ফিরে আয়। হৃদের মুখে এমন কথা শুনে প্রেম প্রতি উত্তরে শুধু বলল, সময় হলে ঠিক যাব। ওপাশে হৃদ কিছু বলে ওঠার আগে প্রেম ফোনটা কেটে দিল। ওপারে হৃদ হতাশার শ্বাস ফেলল। সময় বহমান, কেটে গেছে আরো 15টা দিন। এর মধ্যে তিহু আর তুর্য তেমন দেখা হয়নি। কোনো দেখা হয়নি। তুর্য তার হসপিটাল নিয়ে ব্যস্ত আর তিহু তার ভার্সিটি নিয়ে। পিহু আর শুদ্ধরও তেমন দেখা হয়নি, কারণ পিহু তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছে। শান্ত আর চিত্রা সেই সাপে নেউলের মতো ঝগড়া লেগেই থাকে। সকাল 8টা 30। হৃদ গোসল ছেড়ে সবে ওয়াশরুম থেকে বের হলো, হঠাৎ তার
ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম্বার দেখে খানিক ভ্রু কুঁচকালো, অতঃপর ফোনটা তুলে বলল, সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো ব্রো? আজ নিজে থেকে আমায় কল দিয়েছো? সূর্য ঠিক দিকে উঠেছে। তুই এবার তোর ফাজলামির কথা বন্ধ কর, না করলে তোকে আর এই দুনিয়াতে রাখবো না। আরে ব্রো, এত রেগে যাচ্ছিস কেন? বল, কি বলবি? ওপাশ থেকে প্রেম বলল, আমি দেশে ফিরছি কাল। কথাটা শোনা মাত্র হৃদ বিস্ময়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে বলল, ওপাশ থেকে প্রেম বলল, না। চূড়ান্ত পৌঁছে গিয়ে বলল, সত্যি? ওপাশ থেকে প্রেম বলল, না, মিথ্যা। তুই জানিস না প্রেম চৌধুরী মিথ্যা কথা বলে না। প্রেমকে আর কখনো প্রেমকে আর কোনো কথা বলতে না দিয়ে হৃদ কলটা কেটে দিয়ে ছুটে লাগালো তার বড় আম্মুর কাছে। বড় আম্মুকে জড়িয়ে ধরে বলল, বড় আম্মু, তোমার ছেলে কাল দেশে ফিরবে। এখনই ফোন করে বলল। এই কথা শুনে ডাইনিং টেবিলে বসে থাকা সবাই হতবাক হয়ে গেল। মুহূর্তের মধ্যে সবার মুখে আনন্দের রেশ দেখা গেল। সময়টা সকাল 10টা। হৃদ তার গাড়ি নিয়ে অফিসের জন্য যাচ্ছিল। হঠাৎ তার গাড়ির সামনে এক মেয়ে এসে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে হৃদ ব্রেক কষে বিরক্ত নিয়ে গাড়ি থেকে বের হলো। সঙ্গে সঙ্গে তার বুকের বাঁ পাশটায় যন্ত্রণা শুরু হলো। সে মেয়েটির চোখ খিচে বন্ধ রাখা ভয়ার্ত মুহূর্ত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, হঠাৎ এই মেয়েকে দেখে আমার এমন অনুভূত হচ্ছে কেন? মুহূর্তের মধ্যে নিজেকে গালি দিয়ে সে মেয়েটির উদ্দেশ্যে বলল, এই মেয়ে, আত্মহত্যা করার জন্য আর জায়গা পেলে না আমার গাড়ির সামনে আসতে হলো? অচেনা লোকের মুখে এমন কথা শুনে মেয়েটি স্তব্ধ হয়ে গেল। ঠিক তখন হৃদ বলে উঠল, কি নাম তোমার? মেয়েটি তখন ভয়ার্ত কণ্ঠে বলল, ইশরাত জাহান ঈশা। হৃদ তখন বলল, কেন আত্মহত্যা করতে চাইছিলে? অচেনা ছেলের মুখে এমন কথা শুনে ঈশা বলল, দেখুন ভাইয়া, ভুল ভাবছেন, আমি আত্মহত্যা করতে চাইনি। হৃদ তখন ভ্রুকুচকে মেয়েটির উদ্দেশ্যে বলল, তাহলে কি? ঈশা বলল, আসলে আজ আমার ভার্সিটিতে এক্সাম আছে, গাড়ি পাচ্ছি না, তাই লিফট পাওয়ার জন্য আপনার গাড়ির সামনে এসে দাঁড়ালাম। মেয়েটির মুখে এমন কথা শুনে হৃদ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ইতোমধ্যে ঈশা হৃদের গাড়িতে বসে পড়েছে। হৃদ সেটা দেখে বলল, তুমি আমার গাড়িতে কেন বসলে? হৃদের এমন কথা শুনে মেয়েটির চোখ ছোট ছোট করে বলল, দেখুন ভাই, আমার একে দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি গাড়ি চালিয়ে আমাকে ভার্সিটিতে পৌঁছে দিন তো। হৃদ বাক্য ব্যয় না করে গাড়ি স্টার্ট দিল। 10 মিনিটের মাথায় তারা ভার্সিটিতে পৌঁছে গেল। ঈশা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ছুটতে লাগলো। যাবে অমনি হৃদ তার হাতটা টেনে ধরে বলল, আমি যে তোমাকে লিফট দিলাম তার জন্য কৃতজ্ঞতা স্বীকারটা কে করবে শুনি? হৃদের এমন কথা শুনে ঈশার চোখ ছোট ছোট করে বলল, এমনিতেই আপনি আমার 5 মিনিট লেট করিয়ে দিয়েছেন, তাই আপনাকে আমি ধন্যবাদ দিতে পারবো না। এই বলে ঈশা ছুট লাগালো। এইদিকে হৃদ মেয়েটির কথা শুনে হতবাক হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে সেখানে থেকে চলে গেল। দুপুর 2টো। ভার্সিটির মাঠে বসে আছে তিহু, পিহু, ঈশা, চিত্রা আর মায়া। পিহু, ঈশা, মায়া মূলত ক্লোজ ফ্রেন্ড। তারা ঢাকা মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রী আর চিত্রা 1ম বর্ষের। এর মাঝে পিহু মায়াকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাবি জানেন তো আপনার হবু জামাই কাল বাড়ি ফিরে আসবে। এই কথা শুনে মুহূর্তের মধ্যেই মায়ার চোখগুলো বড় বড় হয়ে গেল। সে অবিশ্বাস্য সুরে বলল, সত্যি? প্রিয় প্রতি উত্তরে বলল, 3 সত্যি। ওদের এসব কথা শুনে চিত্রা বিরক্ত লাগে যে নিজের বড় ভাইয়ের বউ হিসেবে এই মায়া নামক মেয়েটাকে একদম পছন্দ না। তাই সে মনে মনে আওড়ালো, আমার ভাইয়া পাত্তা দিলে তো তুমি আমার ভাবি হবে? আমার ভাইয়া পাত্তা দিলে তো তুই ভাবি হবি? চৌধুরী বাড়িতে সকাল থেকে রুম গোছানোর, বাড়ি পরিষ্কার করা সহ রান্নার তোড়জোড় চলছে, কারণ আজ বাড়ির বড় ছেলে দীর্ঘ 10 বছর পর বাড়ি ফিরছে। সকাল 10টায় এয়ারপোর্টে কালো শার্ট পরিহিত ফরমাল লোকে এক সুদর্শন যুবক ফোনে কথা বলতে বলতে আসছে, যাকে দেখে
মেয়ের চোখ দিয়ে গিলে খাচ্ছে, তাকাবেই বা না কেন? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, শুধু তাই নয়, ব্লিডিং হার্ট কোম্পানির মালিক, যাকে আজ পর্যন্ত বিজনেসের প্রথম সারি থেকে কেউ সরাতে পারেনি। তার সাথে বিখ্যাত বাইক রাইডার জায়ান প্রেম চৌধুরী। প্রেম কথা বলতে বলতে এয়ারপোর্ট থেকে বের হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই এক লাল জামদানি শাড়ি পরিহিত মেয়ে হঠাৎ তাড়াহুড়ো করে আসতে গিয়ে তার সাথে ধাক্কা খেয়ে পড়তে নেবে। অমনি প্রেম মেয়েটিকে কোমরে হাত দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। প্রেম কিছু মুহূর্ত মেয়েটির দিকে তাকিয়ে থেকে হঠাৎ মেয়েটির কোমর ছেড়ে দেয়, যার ফলে হুমড়ি খেয়ে মেয়েটি পড়ে যায়। ব্যথাতুর শব্দ আহ করে সে প্রেমের উদ্দেশ্যে বলে, আপনি ভারী বজ্জাত লোক তো। আমায় ফেলে দিলেন কেন? ব্যথা পেলাম না আমি? মেয়েটির মুখে এমন কথা শুনে প্রেম রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মেয়েটির গালে সজোরে 3টে চড় বসিয়ে দিল। ভাই রে ভাই, এই চৌধুরীরা খালি কি চড়ই মারতে পারে! এরপর হনহন করে চলে গেল। কিছু গার্ড এসে মেয়েটিকে ধরে মেঝে থেকে তুলে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল। মেয়েটি অপমানের লজ্জায় সেখানে দাঁড়িয়ে রইল। হঠাৎ বিকট শব্দে তার ফোনটা বেজে উঠল। ফোনের ওপাশ থেকে কি বলল শোনা গেল না। মেয়েটি শুধু বলল, ঠিক আছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে। হঠাৎ ঝড় বৃষ্টির কারণে মেয়েটি এয়ারপোর্ট থেকে দূরে একটা দোকানের নিচে আশ্রয় নিল। হঠাৎ তার মনে সুপ্ত ইচ্ছা জাগলো বৃষ্টিতে ভেজার। যেমন ভাবা তেমন কাজ। ঝড় বৃষ্টির কারণে প্রেমদের গাড়ি এয়ারপোর্টের দূরে একটা জায়গায় থামানো। হঠাৎ প্রেমের চোখ আটকালো লাল শাড়ি পরিহিত এক রমণীর দিকে। মেয়েটির পরনে লাল জামদানি, হাতে সোনার দুটো বালা, গলায় সোনার মালা, কানে সোনার দুল, হাঁটু অব্দি চুল ছাড়া আছে। মেয়েটিকে দেখে মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে এমন। ঠিক সেই মুহূর্তে তার চোখ আটকালো মেয়েটির শাড়ির দিকে, যেটি ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যার ফলে শরীরের প্রতিটি ভাঁজ বোঝা যাচ্ছে। আশেপাশে কিছু লোক মেয়েটির দিকে তাকিয়ে আছে। সে মনে মনে বলল, স্টুপিড গার্ল। প্রেম নিজের রাগকে নিয়ন্ত্রণ আনার জন্য ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, গাড়িটা স্টার্ট দাও, কারণ সে জানে এখানে থাকলে সে ওই মেয়েকে খুন করে ফেলবে। ড্রাইভার কোনো বাক্য ব্যয় না করে গাড়ি চালাতে শুরু করলো। চৌধুরী বাড়িতে কালো মার্সিডিজটি সহ 8টি কালো গাড়ি প্রবেশ করলো। মার্সিডিজ থেকে বেরিয়ে এলো প্রেম বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই এর মধ্যে এক বয়স্ক মহিলা এসে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। মেহজাবিন চৌধুরী ছেলের উদ্দেশ্যে বলল, বাবা তুই এসেছিস, তোকে আর কেউ জোর করবে না, তবুও তুই আর আমাকে ছেড়ে চলে যাস না। এই বলে তিনি আরো জোরে কান্না করতে শুরু করলেন। প্রেম তার আম্মুর কান্নারত মুখের দিকে তাকিয়ে তার চোখের জল মুছে দিতে দিতে বলল, আম্মু তুমি আর কেঁদো না, আমি আর যাব না তোমাকে ছেড়ে। কথা কথা দে তুই আর আমাকে ছেড়ে আর যাবি না। কথা দিলাম আর যাব না। তাদের মা ছেলের এমন দৃশ্য দেখে বাড়ির মেজ কর্ত্রী তার 2 জা এর উদ্দেশ্যে বলল, বুঝলি সেজো, আর ছোট কারোর একজনের আরো 3 জন আম্মু আছে, হয়তো ভুলেই গেছে। 2 জা একসাথে বলে উঠল, তাই তো দেখছি মেজো বুবু। প্রেম তার সেজ ছোট আম্মুকে জড়িয়ে ধরে বলল, তোমরাই আমার সব। আমার 4 আম্মু আমাকে এত যত্নে মানুষ করেছে, তাদের ভুলি কি করে? পাশ থেকে আরহাম চৌধুরী সহ তার 3 ভাই বলে ওঠে, আমরা কি বানের জলে ভেসে এসেছি? প্রেম তার বাপ চাচাদের মুখে এমন কথা শুনে তাদের জড়িয়ে ধরল। ইতোমধ্যে চিত্রা হুট করে এসেই প্রেমকে তার আব্বুর কাছে থেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, সরো, তোমরা অনেক দেখেছো, এবার আমার ভাইকে আমায় দেখতে দাও। পিহু আর তিহু এসে ভাইকে জড়িয়ে ধরলো। প্রেম তার 3 বোনকে আদরের সহিত জড়িয়ে নিল। তৃষা মুখ ফুলিয়ে ওপরে উঠতে নেয়, অমনি প্রেম তাকে ডাক দেয়। প্রেমের ডাক শুনে তৃষা
তার দিকে তাকিয়ে বলে, তোমার যত ভালোবাসা আপুদের ওপর আমার জন্য কিছু নয়, তাই আমি চলে যাচ্ছিলাম। তৃষা এমন কথা শুনে পিহু বলল, দেখেছো ভাইয়া, ছোট বাদরটা কতটা হিংসুটে হয়েছে। প্রেম আলতো হেসে তৃষার গাল টেনে দিয়ে বলল, ভাইয়া সব থেকে বেশি তোমায় ভালোবাসে। মেহজাবিন চৌধুরী, হয়েছে হয়েছে। প্রেম তুই যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য নাস্তা বাড়ছি। প্রেমও বাক্য ব্যয় না করে উপরে চলে গেল। নূর, এই নূর, এইদিকে আমি, এইদিকে তাকা। ঈশার ডাকে নূর পেছন ফিরে পেছনের দিকে তাকিয়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলো। এতক্ষণে তোর আসার সময় হলো ঈশা? ঈশা, শরীরে প্রচুর জ্যাম ছিল তাই লেট হয়ে গেল। আচ্ছা, থাক থাক, আর সরি বলতে হবে না। ঈশা এতক্ষণ পর নূরকে ভালো করে দেখলো। পরনে লাল শাড়ি, হাতে গলায় কানে সোনার জুয়েলারি, হাঁটু পর্যন্ত লম্বা চুল ছাড়া, ডাগর ডাগর চোখে কাজল ল্যাপটানো, শ্যামলা রঙে এই সাজ মেয়েটিকে বেশ মানিয়েছে। সে নূরের উদ্দেশ্যে বলল, নূর, তোকে তো মারাত্মক সুন্দর লাগছে। নূর ওসবে পাত্তা না দিয়ে বলল, দেখ বহিন, এখন এসব ঢং বাদ দে। একেই তো বিয়ের আসর থেকে পালিয়ে ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশে এসেছি। আবার এতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এখন বাসায় নিয়ে চল। নূরের ক্লান্ত মুখ দেখে ঈশা কোনো কথা না বাড়িয়ে একটা সিএনজিতে উঠে পড়লো। কিছুক্ষণ পর সিএনজিটা এসে থামলো এক 10 তলা বিল্ডিং এর সামনে। ঈশা ভাড়া মিটিয়ে নূরকে নিয়ে 4 তলার ওপর একটা ছোট ঘরে প্রবেশ করলো। নূর, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার বাড়ছি। নূরও কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিট পর নূর ও ওয়াশরুম থেকে এলো। ঈশা ওকে খাবার বেড়ে দিল। ঈশা অনেকক্ষণ থেকে কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু নূর খাচ্ছে বলে কিছু জিজ্ঞাসা করতে পারছে না। নূর ঈশার মনোভাব বুঝতে পেরে বলল, এত উসখুস না করে কি জিজ্ঞেস করতে চাইছিস জিজ্ঞেস কর। ঈশা যেন এটারই অপেক্ষায় ছিল। আচ্ছা নূর, তোর দুই গালে কিসের তোর দুই দালে থুত ছাতা আচ্ছা নূর, তোর দুই গালে কিসের দাগ? ওটা দেখে মনে হচ্ছে কেউ তোকে মেরেছে। নূর যেন আগে থেকেই জানতো ঈশা এমন প্রশ্ন করবে। সে ঈশাকে উদ্দেশ্য করে বলল, আর বলিস না, এয়ারপোর্টে এক বিদেশি বাদরের সাথে ধাক্কা লেগেছিল। এটি বলে সে এয়ারপোর্টে ঘটে যাওয়া কাহিনীগুলো বলল। তোকে কতবার বলেছি নূর, সবকিছু ধীরে সুস্থে করতে, আমার একটা কথাও শুনিস না তুই। তোকে কতবার বলেছি নূর, সবকিছু ধীরে সুস্থে করতে, আমার একটা কথাও শুনিস না কেন তুই? আরে ইস্যু বেবি, চিন্তা করিস না, ওই বিদেশি বাদরকে একবার দেখতে পাই, যদি ওকে শায়েস্তা না করতে পারি তো আমার নাম নুরাইন নূর না। দেখ নূর, তুই এসব কিছু করবি না। এটা তোর দেশ নয়, এটা বাংলাদেশ। এখানকার মানুষ যেমন ভালো ঠিক তেমনই খারাপ মানুষও আছে। ঈশার এমন ঈশার এমন রেগে যাওয়া দেখে নূর কথাটা পাল্টে বলল, ঢাকা মেডিকেলের ফর্ম জমা দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, তুই টপ করেছিস তাই ওরা তোকে স্কলারশিপ দিয়েছে, কাল থেকে ভার্সিটি যাবি। আর 3 তলায় এক মহিলাও ও তার বোনের ছেলে মেয়ে পড়বে, 2 বেলা পড়াবি, 15,000 করে বেতন দেবে। আশা করছি এতে তোর হয়ে যাবে। আর বাড়ি ভাড়া নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওটা আমি দেব। বাড়ি ভাড়া তুই কেন দিবি? সমান সমান বাড়ি ভাড়া বড় বোন হিসেবে ধার দিচ্ছি, যখন ডাক্তার হয়ে যাবি তখন শোধ করে দিস। এখন তুই যা বেতন পাবি তাতে তোর হাত খরচ চলে যাবে। ঈশার মুখে এমন কথা শুনে নূর ঈশাকে জড়িয়ে ধরল।